ইরার অনুমতি পেয়ে অগ্নি আবারও উন্মাদ হয়ে যায়। কিছুক্ষণ পরে অগ্নির এত ভালোবাসা নিতে না পেরে ইরা জ্ঞান হারায়। ইরাকে হঠাৎ জ্ঞান হারাতে দেখে অগ্নির হাত পা অবশ হয়ে যায়। অগ্নি কোনো রকমে নিজের বিছানা থেকে উঠে ইরার গায়ে একটা চাদর জড়িয়ে পাগলের মতন ইরাকে ডাকতে থাকে। অগ্নি ইরার চোখে মুখে পানি দিলেও তাতে কোনো ফলাফল পাওয়া যায় না। অনেক চেষ্টা করেও যখন অগ্নি ইরার জ্ঞান ফেরাতে পারে না, তখন সে ইরাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। কিন্তু পরক্ষণে অগ্নি ভাবে সে যদি এই অবস্থায় ইরাকে নিয়ে কোনো হসপিটালে যায় তাহলে কালকের খবরের কাগজের হেডলাইন এটাই হবে। অগ্নির এখন কি করা উচিত তা সে বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পরে হঠাৎ অগ্নির মনে পড়ে আজ তাদের বিয়েতে আসা মামাতো ভাইয়ের ওয়াইফ গাইনোলজি ডক্টর। তাই অগ্নি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার মামাতো ভাই স্বাধীনকে ফোন করলো। টানা ৩-৪ বার কল করার পরেও ওপাশ থেকে কেউ কল রিসিভ করলো না। যদিও স্বাভাবিকভাবেই রাত ৩টের সময় কেউ কারোর কল রিসিভ করার জন্য বসে থাকে না, তবুও অগ্নির খুব রাগ হলো স্বাধীনের ওপর। অগ্নি কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে আরও ২বার কল করলো স্বাধীনকে। প্রথমবার কল হতে হতে ফোনটা কেটে গেল। দ্বিতীয়বার কল হতেই ওপাশ থেকে স্বাধীন কলটা রিসিভ করলো। স্বাধীন কল রিসিভ করেছে এটা বুঝতে পেরেই অগ্নি চিৎকার করে বলল, মরছিস নাকি তুই? কখন থেকে কল করছি, কল রিসিভ করিস না কেন? রাত ৩টের সময় কে ফোন নিয়ে বসে থাকে? কি হয়েছে সেটা বল। ইরা খুব অসুস্থ, আমি লোকেশন শেয়ার করছি, তুই ভাবিকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। টাইম দেখেছিস? আমরা সকালে আসছি। আমার বউ প্রায় ১ ঘন্টা যাবৎ সেন্সলেস হয়ে আছে। আমি অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই ওর সেন্স ফেরাতে পারছি না, আর তুই বলছিস সকালে আসবি? অগ্নির কথা শুনে এবার স্বাধীনের ঘুমের রেশ কেটে যায়। স্বাধীন অবাক হয়ে অগ্নিকে জিজ্ঞেস করে, ইরা সেন্সলেস হলো কিভাবে? স্বাধীনের মুখে এমন প্রশ্ন শুনে অগ্নি দাঁতের দাঁত চেপে বলল, আজ আমাদের ফার্স্ট নাইট ছিল। তুই ২টো বাচ্চার বাপ, আশা করছি তোকে পুরো ব্যাখ্যা করে বলতে হবে না। অগ্নির কথা শুনে স্বাধীন বোকার মতন মাথা চুলকাতে চুলকাতে প্রশ্ন করলো, আচ্ছা, তোদের বিয়ে তো প্রায় ৪ মাস আগে হয়েছে, তাহলে আজ তোদের ফার্স্ট নাইট কিভাবে হয়? অগ্নি স্বাধীনের প্রশ্নের কোনো জবাব না দিয়ে বলল, আমরা ফ্ল্যাটেই আছি, তাই তোদের আসতে খুব বেশি সময় লাগবে না। আমি আমাদের লোকেশন শেয়ার করে দিচ্ছি, তুই তাড়াতাড়ি ভাবিকে নিয়ে চলে আয়। কথাগুলো বলে অগ্নি ফোন কেটে দিল। ফোন কেটে দেওয়ার ঠিক ২৫ মিনিট পরে অগ্নির ফ্ল্যাটের কলিং বেল বেজে ওঠে। অগ্নি তাড়াহুড়ো করে গিয়ে ফ্ল্যাটের দরজা খুলে দিতেই দেখলো স্বাধীন এবং তার ওয়াইফ মিমি চলে এসেছে। অগ্নির মতন পরিপাটি মানুষটাকেও আজ খুব এলোমেলো লাগছে। এসির ঠান্ডা বাতাসের মধ্যেও অগ্নি ঘেমে একাকার হয়ে গেছে। অগ্নি এবং স্বাধীনকে রুমের বাইরে রেখে মিমি চলে গেল ইরার কাছে। মিমি স্বাধীনের মুখে শুনেছিল যে আজ ইরা এবং অগ্নির ফার্স্ট নাইট ছিল, তাই ইরার অজ্ঞান হওয়ার কথা শুনে মিমি সেই মোতাবেক নিজের সঙ্গে কিছু মেডিসিন নিয়ে এসেছিল। প্রায় ১ ঘন্টা পরে মিমি রুম থেকে বেরিয়ে এসে অগ্নিকে উল্লেখ করে বলল, ভাইয়া, ইরার জ্ঞান ফিরেছে, এখন আপনি ওর সাথে দেখা করতে পারেন। অগ্নি ইরার কাছে যাওয়ার জন্য উদ্যত হতেই মিমি আবার অগ্নিকে ডেকে বলল, ভাইয়া, আর একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। সমস্যা নেই, তুমি বলো। ভাইয়া, প্লিজ আপনি কম করে হলেও আগামী ১ সপ্তাহ ইরার থেকে একটু দূরে থাকবেন। আশা করি আমি কি বলতে চাইছি তা আপনি বুঝছেন। অগ্নি বয়সে স্বাধীনের থেকে ১.৫ মাসের বড়, তাই ছোট ভাইয়ের বউয়ের মুখ থেকে এমন কথা শুনে অগ্নি ভীষণ লজ্জা পেল। লজ্জায় অগ্নি কোনো রকমে মাথা নাড়িয়ে মিমির কথায় সম্মতি জানালো। তারপর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল ইরার কাছে। অগ্নি রুমের ভিতরে এসে দেখল এইটুকু সময়ের মধ্যে ইরা আবার ঘুমিয়ে পড়েছে। ইতিমধ্যেই ভোর হয়ে গেছে। স্বাধীন অগ্নিকে বলল, ভাই, তুই কি মানুষ? অগ্নি ভুরু কুঁচকে বলল, কেন, আমাকে দেখে তোর কি মনে হয়? স্বাধীন টিটকারির স্বরে বলল, দেখতে মানুষের মতন হলেই কি সবাই মানুষ হয়? তোর কোনো আইডিয়া আছে যে তুই মেয়েটার কি হাল করেছিস? মেয়েটা করছিস কাকে? তোর ভাবি হয়। ইরা আমার ছোট বোনের মতন, ওর সঙ্গে পশুর মতন আচরণ করেছিস তুই। যদিও এটা তোদের পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমার কথা বলাটা ঠিক হচ্ছে না, তবুও কথাগুলো না বলে পারলাম না। অগ্নি এবার স্বাধীনের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, বেশি ভালো মানুষ সাজার চেষ্টা করিস না। তুই আমার থেকে ১.৫ মাসের ছোট, অথচ তুই ২টো বাচ্চার বাবা হয়ে বসে আছিস। আর এদিকে আমি ৩৬ বছর বয়সে এসে নিজের ফার্স্ট নাইট স্পেন্ড করলাম। মানছি আমি ভুল করেছি, তবে ৩৬ বছর বয়সে বিয়ে করলে এরকম ভুলের ঝুঁকি একটু বেশিই থাকে। স্বাধীন আরও কিছু বলতেই যাবে,
তখন সেখানে মিমি এসে পড়ে। মিমি এবং স্বাধীনের 5 বছরের একটি মেয়ে এবং 2 বছরের একটি ছেলে আছে। বাচ্চারা যদি ঘুম থেকে উঠে দেখে বাবা মা পাশে নেই তাহলে অনেক কান্না করবে, তাই মিমি আসতেই মিমিকে নিয়ে স্বাধীন বাসার উদ্দেশ্যে রওনা হয়। চলে যাওয়ার সময় স্বাধীন অগ্নির দিকে তাকিয়ে টিটকারিমূলকভাবে বলে যায়, যারা নিজের বইয়ের কেয়ার করতে পারে না তাদের ওপর জনগণ দেশের দায়িত্ব কিভাবে দেয় আমি বুঝি না। অগ্নি দাঁতে দাঁত চেপে স্বাধীনের কথাটা হজম করে নেয়। সকাল 10টার দিকে ইরার ঘুম ভাঙে। ইরা চোখ খুলতেই দেখে অগ্নি তার পাশে বসে খাটের সঙ্গে হেলান দিয়ে ঘুমাচ্ছে। ইরা উঠে বসার জন্য একটু নড়াচড়া করতেই অগ্নির ঘুম ভেঙে গেল। তারপর ইরা কিছু বুঝে ওঠার আগেই অগ্নি হঠাৎ ইরাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইরা কোনো রকমে ভাঙা গলায় বলল, কি হয়েছে, এরকম করছেন কেন, ছাড়ুন প্লিজ। অগ্নি ইরাকে জড়িয়ে ধরা অবস্থাতেই উত্তর দিল, সরি, আমি বুঝতে পারিনি তোমার এতটা কষ্ট হবে। হঠাৎ আমি কিভাবে যেন কন্ট্রোললেস হয়ে গেলাম। বিশ্বাস করো, আমি তোমাকে ইচ্ছে করে কষ্ট দিইনি। অগ্নির কথা শুনে ধীরে ধীরে রাতের ঘটনাগুলো ইরার চোখে ভাসতে শুরু করলো। সেসব কথা মনে পড়তেই হীরার গাল দুটো লজ্জায় একদম লাল হয়ে গেল। আজ বউ ভাতের অনুষ্ঠানটাও খুব সুন্দর মতন কেটে গেল। তবে মায়ার কাছে আজ ইরাকে খুবই অসুস্থ মনে হলো। যদিও ইরাকে মায়া কয়েকবার জিজ্ঞেস করেছিল সে অসুস্থ কিনা, কিন্তু প্রতিবারই ইরা বলেছে যে এত এত লোকজনের ভিড়ে তার নাকি অস্বস্তি হচ্ছে, এছাড়া আর কিছুই না। সারাদিনের অনুষ্ঠান এবং সমস্ত ঝামেলা শেষে মায়া অনেকটা সময় ভিডিও কলে তন্নির সাথে কথা বলল। মায়ার মিসক্যারেজ হওয়ার কথাটা তন্নি জানে, তাই তন্নি এই কয়েক মাস যাবৎ প্রতিদিনই নিয়ম করে মায়ার সঙ্গে কথা বলে আসছে যেন মায়ার মনটা একটু হালকা হয়। এদিকে তন্নি প্রেগনেন্ট এই কথাটা জানার পর থেকে খান বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। তন্নির প্রেগনেন্সির কথা শুনে মায়াও অনেক খুশি হয়েছে। তবে তন্নির বাবু হবে এই কথাটা শোনার পর থেকে মায়ার মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, সেটা হলো তন্নির বেবি হলে বেবি মায়াকে কি বলে ডাকবে, মামি নাকি খালামণি। এই প্রশ্নটা মায়া বেশ কয়েকবার বাড়ির সবাইকে করেছে। অবশেষে আতিয়া বেগম এটার একটা সমাধান বের করে দিয়েছে। আতিয়া বেগম মায়াকে বলেছে তন্নির বেবি হলে মামির মা এবং খালামণির মণি যোগ করে মায়াকে মা প্লাস মণি অর্থাৎ মামণি বলে ডাকবে। আতিয়া বেগমের এমন সমাধান বের করে দেওয়ায় মায়া তো মহা খুশি। তবে এত আনন্দের মাঝেও যখনই সেদিনের দুর্ঘটনার কথা মনে হয় তখনই মায়ার বুকটা খাঁ খাঁ করে ওঠে। মায়া নিজের মাঝে এক অসীম শূন্যতা অনুভব করে। দেখতে দেখতে কেটে গেছে আরও 2 দিন। মায়া এবং তুর্য আজ লন্ডনে ফিরে যাবে। মায়া এবং তুর্য দুজনে নিজেদের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে আসতেই বডিগার্ডরা লাগেজগুলো তাদের হাত থেকে নিয়ে গাড়িতে রাখার জন্য চলে যায়। মায়া এবং তুর্য ড্রয়িং রুমে দাঁড়িয়ে বাবা মায়ের থেকে বিদায় নিচ্ছিল। তখনই হঠাৎ আতিয়া বেগম তুর্যর দিকে তাকিয়ে বলল, আমি বিশ্বাস করে তোর হাতে এই বাবা মা মরা মেয়েটাকে তুলে দিয়েছি। আশা করি তুই আমার বিশ্বাসের মর্যাদা রাখবি। দয়া করে ওকে একটু দেখে রাখবি। মা, তুমি এভাবে বলছো কেন? আমি কি ওকে দেখে রাখি না? তুই যদি ওকে ঠিকভাবে দেখে রাখতিস তাহলে খান বাড়িতে আজ দ্বিগুণ আনন্দ সেজে উঠত। তন্নির মতন মায়াও ওর সন্তানের অপেক্ষায় দিন গুনত। হঠাৎ আতিয়া বেগমের মুখে এমন কথা শুনে তুর্য এবং মায়া দুজনেই একে অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারছে না যে আতিয়া বেগম এই ঘটনার কথা কিভাবে জানল। তখনই আতিয়া বেগম আবারও বলতে শুরু করলেন, অনেক আগেই তন্নি আমাকে সবকিছু বলেছিল। তন্নি করুণ চোখে তখন তার মায়ের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করো আম্মু, আমি জানতাম না যে মায়া প্রেগনেন্ট। আর কিচেন থেকে আসার সময় মায়া হঠাৎ পড়ে গিয়েছিল। মায়ার প্রেগনেন্সির কথা জানলেও হয়তো আমি কিছু করতে পারতাম না, ওটা হয়তো আমাদের ভাগ্যে ছিল। তুর্যর কথা শুনে আতিয়া বেগম এই বিষয়ে আর কোনো কথা বাড়ালেন না। সে তুর্য এবং মায়াকে জড়িয়ে ধরে বলল, ওপরওয়ালা তোদের সুখে রাখুক। তারপর তুর্য এবং মায়া বাড়ির সবার থেকে বিদায় নিয়ে রওনা হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। তারপর তারা উড়াল দেয় লন্ডনের উদ্দেশ্যে। তুর্য এবং মায়া লন্ডনে ফেরার পরে বেশ কয়েকটা দিন কেটে গেছে। মায়া এখন প্রতিদিনই ভার্সিটি শেষ করে তুর্যর অফিসে চলে যায়। তারপর সারাদিন তুর্যর সঙ্গে অফিসের বিভিন্ন কাজ করে রাতে দুজন একসাথে বাড়ি ফেরে। যেহেতু ইরাও এখন লন্ডনে নেই তাই মায়া নিজেকে বড্ড একা অনুভব করে। সারাদিন মায়া বাসায় একা একা মন খারাপ করে বসে থাকে। দেশ থেকে ফেরার কিছুদিন পরে তুর্য নিজেই মায়াকে বলছিল তুর্যের অফিসে জয়েন করতে। মায়াও তুর্যের কথা শুনে খুব খুশি, মানে তুর্যের সঙ্গে অফিসের কাজ করতে শুরু করে।
এভাবেই মায়ার পড়াশোনা, অফিস এবং সংসার সব মিলিয়ে খুব সুন্দরভাবেই কেটে গেল আরও একটা বছর। গত একটা বছরে ইরা আর লন্ডনে ফেরেনি। অগ্নির সঙ্গে ইরার সংসারটা খুব ভালোই যাচ্ছে। অগ্নির ভালোবাসা এখন ইরাও উপলব্ধি করতে পারে। হয়তো ইরাও মনে মনে অগ্নিকে ভালোবাসে। তবে এই এক বছরের সংসার জীবনে ইরা কখনো সেই ভালোবাসার কথা মুখে স্বীকার করেনি। গত কয়েকদিন যাবৎ ইরা খুবই অসুস্থতা অনুভব করছে। সে কোনো কিছুর স্মেল নিতে পারছে না, সাথে মাথা ঘোরা এবং বমি বমি ভাব তো লেগেই আছে। কিন্তু আজ সকাল থেকে শরীর খারাপের মাত্রাটা একটু বেশিই বেড়ে গেছে। তবুও ইরা কাউকে কিছু বলল না, কারণ কিছুদিন আগে বিপক্ষ দলের লোকজনেরা অগ্নির ছেলেপিলের ওপর হামলা করেছিল। সেই বিষয়টা নিয়ে আজ বিপক্ষ দলের লোকজনদের সাথে অগ্নির গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। আর ইরা জানে যে অগ্নি যদি একবার বুঝতে পারে ইরা অসুস্থ, তাহলে কোনোভাবেই সে ইরাকে রেখে বাড়ি থেকে বের হবে না। তাই ইরা কোনোভাবেই অগ্নিকে তার অসুস্থতার কথা বুঝতে না দিয়ে খুব সুন্দর করে হাসি খুশিভাবে অগ্নিকে বিদায় দিল পার্টি অফিসে যাওয়ার জন্য। অগ্নি চলে যাওয়ার ঘণ্টাখানেক পরে ইরা শারমিন শেখের কাছে গিয়ে বলল, মামি, আমি একটু বাইরে যাব। শারমিন শেখ স্বাভাবিকভাবেই ইরাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবে? শপিংয়ে? অগ্নির সাথে গেলেই তো পারতে। বিপক্ষ দলের লোকেরা যেভাবে আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, এই মুহূর্তে আমাদের কারোরই একা বাইরে বের হওয়াটা ঠিক হবে না। ইরা তখন আমতা আমতা করে বলল, আসলে কিছুদিন যাবৎ আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি ডক্টর দেখাতে যেতে চাইছিলাম। ইরার অসুস্থতার কথা শুনে শারমিন শেখ উতলা হয়ে জিজ্ঞেস করে, কিরে মা, তোর কি হয়েছে? তুই গত কয়েকদিন যাবৎ অসুস্থ, অথচ তুই আমাকে সেটা আজ বলছিস? ইরা তখন শারমিন শেখের পাশে বসে আস্তে আস্তে বলতে শুরু করলো, আসলে গত কয়েকদিন যাবৎ আমি নিজের ভিতরে দুর্বলতা অনুভব করছি। কেমন যেন একটু পরে পরে মাথাটা ঘুরে ওঠে। যে কোনো কিছু খেতে নিলেই কেমন যেন একটা ব্যাড স্মেল আছে। শারমিন শেখ কিছু একটা ভেবে অভিজ্ঞ স্বরে ইরাকে জিজ্ঞেস করলো, তোর লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? প্রায় 2.5 মাস আগে। ইরার কথা শুনে শারমিন শেখের চোখে মুখে আনন্দের ঝলক দেখা গেল। ইরা তখন বলল, মামি, আমি জানি তুমি কি ভাবছো। সত্যি বলতে আমিও একই কথাই ভাবছি, তবে আমি সিওর না হয়ে কাউকে কিছু বলতে চাইছি না। শারমিন শেখও ইরার কথায় সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, ঠিকই বলেছিস। আমিও চাই না গতবারের মতন লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে। তার চেয়ে বরং চেক আপ করে রিপোর্ট নিয়ে এসে সিওর হয়ে তারপর সবাইকে জানাবো। হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। অগ্নিকে এই বিষয়ে কিছু জানে? ইরা মাথা নিচু করে বলল, না, এই বিষয়টা নিয়ে আমি নিজেও এখন সিওর না, তাই ওনাকে কিছু জানাইনি। আচ্ছা ঠিক আছে, চল, আমিও তোর সঙ্গে হসপিটালে যাব। আচ্ছা মামি, চলো। এমপির বউ বলে কথা, চেক আপের অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই ইরার সব রিপোর্ট চলে আসলো। রিপোর্ট দেখে ডক্টর শারমিন শেখকে বলল, কংগ্রাচুলেশন, আপনি দাদি হতে চলেছেন, এবং আপনাকে ডাবল কংগ্রাচুলেশন, আপনার ছেলের বউয়ের গর্ভে 2টি ভ্রূণ রয়েছে। ডক্টরের বলা কথাগুলো শুনে শারমিন শেখ আনন্দে আত্মহারা হয়ে যায়। অভ্র এবং শুভ্রর পরে আবারও শেখ ভিলাতে যমজ বাচ্চা আসতে চলেছে। কথাগুলো ভাবতেই শারমিন শেখের বুকের ভিতরে সুখময় অনুভূতি হানা দিচ্ছে। শারমিন শেখ খুশি হয়ে ডক্টরের সহকারীর কাছে 15,000 টাকা দিয়ে বলল, এটা আমার কাছে ক্যাশ আপাতত আছে। এই টাকাটা দিয়ে মিষ্টি এনে হসপিটালে সবাইকে মিষ্টি মুখ করাবেন, আর বলবেন এমপি সাফওয়ান শেখ অগ্নি বাবা হতে চলেছে। ডক্টরও খুশি মনে টাকাটা নিয়ে মিষ্টি আনতে চলে গেল। ইরার কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। ইরা মনে মনে ভাবছে, সে প্রেগনেন্ট, এটা শোনার পর সবাই তাকে দেখলে কি ভাববে? সবাই তো বুঝে যাবে যে ইরা আর অগ্নি ওইসব করেছে। পরক্ষণে আবার নিজেই নিজের মনকে বলছে, বিয়ের পর তো সব মেয়েরাই প্রেগনেন্ট হয়, এটা নিয়ে কেউ কিছু ভাববে কেন? ডক্টরের চেম্বার থেকে বেরিয়েই শারমিন শেখ অভ্রকে ফোন করলো। 2বার রিং হতেই ওপাশ থেকে অভ্র ফোনটা রিসিভ করলো। অভ্র ফোন রিসিভ করতেই শারমিন শেখ খুশিতে গদগদ হয়ে অভ্রকে বলল, অভ্র, আমি তোকে এমন একটা এখন খুশির সংবাদ বলবো যা শোনার পরে তুই খুশিতে পাগল হয়ে যাবি। আম্মু, আমি তো এতদিন জানতাম যে আমি অলরেডি পাগল। তুই তোর বাঁদরামো বন্ধ করবি? ওকে ওকে, বলো কি খুশির সংবাদ দিবে? সবাইকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা কর, বাড়িতে 2 জন নতুন সদস্য আসছে। শারমিন শেখের এমন কথা শুনে অভ্র খুশিতে নাচতে নাচতে বলল, আম্মু, তোমার কথা শুনে সত্যি আমি খুশিতে পাগল হয়ে যাচ্ছি। আমি তো ভাবতেও পারিনি যে তুমি আমাদেরকে না জানিয়ে আমার এবং শুভ্রর বিয়ে ঠিক করে ফেলবে। ছেলের কথা শুনে শারমিন শেখ অবাক হয়ে গেল। সে বলল কি আর ছেলে বুঝলো কি? তাই সে অভ্রকে বোঝানোর জন্য আবার বলল,
আমি তোদেরকে বিয়ে করিয়ে বউ আনার কথা বলিনি, আমি বলতে চেয়েছি বাড়িতে দুটো নতুন খুদে সদস্য আসছে। এদিকে ইরা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। তখনই অব্র ফোনের পাশ থেকে বলে উঠল, আম্মু, এই বয়সে তোমাদের এটা করা ঠিক হয়নি। বাবার বয়স হয়েছে বলে সে রাজনীতি থেকে রিটার্ন নিল, আর এই বয়সে এসে কিনা তোমরা আবার নতুন করে ফ্যামিলি প্ল্যানিং করলে, তাও আবার জমজ। এবার ছেলের কথা শুনে শারমিন শেখ রেগে আগুন হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে ধমকের সুরে ছেলেকে বলল, বাঁদর ছেলে, আজকে তুই বাসায় ফিরতে দে আমায়। তোর হাড় মাংস যদি আমি আলাদা না করে রেখেছি তবে আমার নামও শারমিন না। কি হলো আম্মু, তুমি রেগে যাচ্ছ কেন? তুমিই তো বললে বাড়িতে নতুন খুদে সদস্য আসছে। শারমিন শেখ নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, আমি বলেছি যে খুদে সদস্য আসছে, তার মানে এই না যে আমি আর তোর বাবা এই বয়সে এসে ফ্যামিলি প্ল্যানিং করছি। অভ্র মাথা চুলকাতে চুলকাতে বলল, তাহলে? ইরা মা হতে চলেছে। আম্মু, আমাকে কি বলদ পাইছো? গত বছর এই সেম ডায়লগ দিয়ে আমার আর শুভ্রর পকেট থেকে প্রায় 2 লক্ষ টাকা খসাইছিল। পুরা এলাকায় 17 মন মিষ্টি বিলানোর পর জানতে পারলাম পুরোই মিস্টেক। আমি কি পাগল হয়েছি যে এবার আবার তোমার কথা শুনে ধেই ধেই করে নাচবো? আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আগে ভাইয়া এই বিষয়টা কনফার্ম করুক, আগে শিওর হই যে সত্যি আমি চাচু হব, তারপর দরকার হলে নিজের পকেট থেকে টাকা দিয়ে এলাকায় 30 মন মিষ্টি বিলাবো। ছেলের মুখে এমন কথা শুনে শারমিন শেখ আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিল। তারপর শারমিন শেখ এবং ইরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। হঠাৎই শারমিন শেখ একটি শপিং মলের সামনে এসে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে এবং ইরাকে সাথে করে শপিং মলের ভিতরে নিয়ে গেলেন। ইরা শারমিন শেখকে জিজ্ঞেস করলো, মামি, আমরা শপিং মলে আসলাম কেন? তোর জন্য কিছু জিনিস কেনার প্রয়োজন। কি জিনিস? আমার তো কিছু প্রয়োজন নেই। গর্ভকালীন সময়ে মেয়েদের যা যা প্রয়োজন হয় সেই সব আমি নিজের হাতে কিনে নিয়ে যাব। ইরার প্রেগনেন্সির কথা জানার সাথে সাথে শারমিন শেখ এমন পাগলামো দেখে ইরা মুচকি হাসলো। ইরা এখন ভাবছে অগ্নিকে কিভাবে প্রেগনেন্সির কথাটা জানাবে। আর অন্যদিকে শারমিন শেখ মাদার হরলিক্স থেকে শুরু করে গর্ভকালীন সময়ে মেয়েদের যা যা প্রয়োজন তা সব কিছু কেনা শুরু করে দিয়েছে। এমন সময় হঠাৎ ইরা দেখলো শপিং মলের ডিজিটাল ডিসপ্লেতে একটি সংবাদ চলছে, যেখানে অগ্নির ছবি দেখিয়ে বলা হচ্ছে যে পার্টি অফিস থেকে বেরোনোর সময় এমপি সাফওয়ান শেখ অগ্নির ওপরে প্রাণহানি আক্রমণ করা হয়েছে। বুকে 2টি গুলি লাগার কারণে গুরুতর আহত অবস্থায় তাকে সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ওনার অবস্থা আশঙ্কাজনক। সংবাদটি শোনার সঙ্গে সঙ্গে ইরার হাত পা অবশ হয়ে গেল। তখনই ধূপ করে ইরা ফ্লোরে ঢলে পড়ল। তারপর কি হয়েছে ইরার তা জানা নেই। ইরার যখন জ্ঞান ফিরলো তখন সে নিচে গিয়ে হসপিটালের একটা কেবিনে আবিষ্কার করলো। প্রথমে সে কোনো কিছু বুঝে উঠতে না পারলো, পরে তার ধীরে ধীরে সব কিছু মনে করলো এবং অগ্নির কথা মনে পড়লে ইরা এক টানে তার হাতে লাগানো স্লাইনটা খুলে ফেললো। তারপর তাড়াহুড়ো করে বেড থেকে নামতে নিলেই 2জন নার্স এসে তাকে আটকে ফেলে। ইরা তখন কোনো রকমে নার্সদের বলল, প্লিজ আপনারা আমাকে যেতে দিন, আমি আমার হাজবেন্ডের কাছে যাব। আমার হাজবেন্ডকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, আমি ওনার কাছে যাব। ম্যাম, এমপি সাহেব এই হসপিটালেই আছেন, আপনি একটু শান্ত হন, আমরা আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি। এই অবস্থায় আপনার এতটা উত্তেজিত হওয়া ঠিক না। তবুও ইরা কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। ইরার এমন পাগলামো দেখে নার্সরা গিয়ে শেখবাড়ির সবাইকে খবর দেয় যে ইরার জ্ঞান ফিরেছে। ইরার জ্ঞান ফিরেছে শুনে অভ্র এবং শুভ্র গিয়ে ইরাকে অপারেশন থিয়েটারের কাছে নিয়ে আসে। এদিকে শেখ বাড়ির প্রতিটা সদস্যের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ছেলের এমন অবস্থা দেখে শারমিন শেখ শোকে পাথর হয়ে গেছে। অগ্নির বাবা এমনিতেই কিছুদিন যাবৎ খুব অসুস্থ আছেন। এই মুহূর্তে সে এত বড় ধাক্কাটা সামাল দিতে পারবে না, তাই তাকে এখনো কোনো কিছু জানানো হয়নি। বিপক্ষ দলের নেতা মাজেদ শিকারি কোনোভাবেই অগ্নির সঙ্গে পেরে উঠছিলেন না। আজকের মিটিংয়েতেও সে অগ্নির কাছে হেরে গিয়েছিল। হাঁটুর বয়সী একটা ছেলের কাছে হেরে গিয়ে নিজের ক্রোধ সামলাতে না পেরে পার্টি অফিস থেকে বেরোনোর সময় হঠাৎ করেই সে অগ্নিকে গুলি করে বসে। একটা গুলি কোনো রকমে অগ্নির হাত ছুঁয়ে বেরিয়ে গেলেও অন্য গুলিটা সোজা অগ্নির বুকে গিয়ে লাগে। অগ্নির মুখে যে গুলিটা লেগেছে সেটা অগ্নির হার্টকে খুব বাজেভাবে ড্যামেজ করে ফেলেছে। ডক্টররা যখন একদমই আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই বাইক অ্যাক্সিডেন্ট করা একটা ছেলেকে হসপিটালে নিয়ে আসা হয়।
ছেলেটার মাত্র 2 বছর আগে বিয়ে হয়েছে। ঘরে তার ছোট্ট 6 মাসের ফুটফুটে এক পুত্র সন্তান আছে। তার পরিবারের সকলে কান্না করে উপরওয়ালার কাছে তার জীবন ভিক্ষা চাইছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অল্প কিছু সময়ের মধ্যে সেই ছেলেটি মারা যায়। ভাগ্যক্রমে অগ্নির সঙ্গে ওই ছেলেটির সবকিছু ম্যাচ করাই ডক্টররা দুই পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে। অ্যাক্সিডেন্ট করা লোকটির স্ত্রী প্রথমে রাজি না হলেও শারমিন শেখ যখন বলে যে সে নগদ 20 লক্ষ টাকা সহ তার সন্তানের সারা জীবনের দায়িত্ব নেবেন, তখন মেয়েটি তার সন্তানের মুখের দিকে তাকিয়ে হার্ট ট্রান্সপ্ল্যান্টের জন্য রাজি হয়ে যান। অপারেশন থিয়েটারের মধ্যে অগ্নির হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয়। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে শেখ পরিবারের সকল সদস্য এবং বড় বড় কিছু রাজনীতিবিদরা। অব্বর ইরাকে বেশ কয়েকবার বাড়ি নিয়ে যেতে চাইলেও ইরার জেদের সঙ্গে পেরে ওঠেনি। সবাই মিলে ইরাকে অনেক বোঝায় বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু ইরার এক কথা, অগ্নির যতক্ষণ না জ্ঞান ফিরছে সে হসপিটাল থেকে এক পাও নড়বে না। দেখতে দেখতে পুরো 2 দিন কেটে গেল। সেদিন অগ্নির অপারেশনটা খুব ভালোভাবে হয়ে গেলেও এখনও অগ্নির জ্ঞান ফেরেনি। ডক্টর বলেছিল 48 ঘন্টার মধ্যে অগ্নির জ্ঞান না ফিরলে হয়তো অগ্নি কোমায় চলে যাবে। 48 ঘন্টা পার হয়ে গেলেও অগ্নির জ্ঞান না ফেরায় সকলেই ভেঙে পড়েছে। গত 2 দিনে ইরা এবং শারমিন শেখ একবারের জন্য হসপিটাল থেকে কোথাও যায়নি, কিন্তু আজ বিকেলে শাহিদুল শেখের অসুস্থতার কথা শুনে শারমিন বেগম আর বাড়ি না গিয়ে পারল না। বর্তমানে অগ্নির বেডের পাশেই একটা টুল নিয়ে ইরা বসে আছে। ইরা মন খারাপ করে অনেকটা সময় অপলকভাবে অগ্নির দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করেই অগ্নির একটা হাত নিচের 2 হাতের বন্ধনে আবদ্ধ করে কান্নায় ভেঙে পড়ল। টানা অনেকটা সময় ফুপিয়ে ফুপিয়ে কান্না করার পরে ইরা কোনোভাবে নিজেকে শান্ত করে বলতে শুরু করলো, কে বলেছে ভালোবাসা একবারই হয়? আমাকে দেখো, একজনকে নিয়ে সূচনা করতে চেয়েছিলাম, অথচ এখন অন্য একজনকে নিয়ে সমাপ্তি পর্যন্ত চাইছি। এতদিন ভাবতাম আমি তোমাকে মেনে নেওয়ার চেষ্টা করছি, তবে এখন বুঝতে পারছি যে বিয়ের মতন পবিত্র বন্ধনে বাধা পড়ে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তোমার এই 1 বছরের ভালোবাসা আমাকে গত 8 বছরের অতীত ভুলিয়ে দিয়েছে। বিশ্বাস করো অগ্নি, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। তুমি উঠে পড়ো তাড়াতাড়ি। আমার এখনো পূর্ণিমার রাতে তোমার সাথে ছাদে বসে গল্প করা বাকি, সব পিছুটান মুছে দিয়ে তোমার সঙ্গে পথ চলা বাকি। সবে তো ভালোবাসা হলো, এখনো তোমার সঙ্গে সংসার করা বাকি। আমার গর্ভে তোমার অংশ, সে কথা তোমাকে জানান দেওয়া বাকি। আর সবচেয়ে বড় কথা হলো তোমাকে এখন ভালোবাসি বলা বাকি। তারপর ইরা অগ্নির হাত ধরে কান্নায় ভেঙে পড়ল। ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল, প্লিজ উঠে পড়ো, আমাদের বেবি আসছে, তাদের তো বাবার প্রয়োজন। আমি চাই না আমি যে কষ্টটা বুকে নিয়ে বড় হয়েছি সেই কষ্ট আবার আমার সন্তানেরা অনুভব করুক। কথাগুলো বলতে বলতে হঠাৎ ইরা অনুভব করলো ইরার হাতের ওপরে থাকা অগ্নির হাতটি কিছুটা নড়ে উঠল। ইরা মাথা তুলে অগ্নির দিকে তাকাতেই দেখলো অগ্নি তার দিকে তাকিয়ে আছে। অগ্নির জ্ঞান ফিরেছে দেখে ইরা খুশিতে আত্মহারা হয়ে গেল। ইরা অগ্নির আর একটু কাছে এগিয়ে গিয়ে অগ্নির কপালে একটি গভীর চুমু অঙ্কন করে দিল। অগ্নি নিজের মুখ থেকে অক্সিজেন মাস্কটি সরিয়ে কোনো রকমে ইরাকে জিজ্ঞেস করলো, সত্যি আমাদের বেবি আসছে? অগ্নির প্রশ্ন শুনে ইরা বুঝতে পারল যে এতক্ষণ ইরা যা যা বলেছে সেই সব কথা অগ্নি শুনে ফেলেছে। তাই লজ্জায় ইরা মুচকি হেসে বলল, আমাদের বেবি আসছে না, বেবিরা আসছে। শারীরিক এবং মানসিক দুর্বলতার কারণে অগ্নি প্রথমে ইরার কথার অর্থ বুঝতে পারল না। তাই ইরার হেয়ালি না করে অগ্নিকে পরিষ্কারভাবে বলল, আমাদের টুইনস আসছে। ইরার মুখ থেকে কথাটি শুনে অগ্নির বুকের ভিতরে এক অজানা শিহরণ বয়ে গেল। প্রশান্তিতে অগ্নি চোখ বন্ধ করে নিল। 7 দিন পরে অগ্নিকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। পরিবারের সকলের যত্নে অগ্নি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করলো। একদিন রাতে ইরা অগ্নির বুকে মাথা রেখে শুয়ে থাকতে থাকতে অগ্নিকে জিজ্ঞেস করে, আমাকে ভালোবাসেন? ভালো না বাসলে তোমাকে পাওয়ার জন্য 9 বছর নিজের বাবার সঙ্গে যুদ্ধ করতাম বুঝি? আমি তখনকার কথা জিজ্ঞেস করিনি, আপনি আমাকে এখন ভালোবাসেন কিনা সেটা জিজ্ঞেস করেছি। তখন আর এখনের মধ্যে তফাৎ কি? অনেক বড় তফাৎ রয়েছে। আপনার যে হৃদয়ে আমার বসবাস ছিল সেই হৃদয়টাই তো আর আপনার মাঝে নেই। অগ্নি মুচকি হেসে বলে, হৃদয়টা যারই হোক না কেন, যখন থেকে এটা আমার শরীরে স্থাপন করা হয়েছে তখন থেকেই এই হৃদয়ের প্রতিটি শিরায় উপশিরায় তুমি বিরাজমান। এই হৃদয়ের প্রতিটা স্পন্দন তোমার নামের। চাইলে বুক ছিঁড়ে দেখতে পারো।
অগ্নির এত সুন্দর এবং গোছানো উত্তর শুনে ইরা খুশি হয়ে যায়। এদিকে ইরার প্রেগনেন্সির দিন যত বাড়ছে, শেখ বাড়িতে ইরার আদরও তত গুণ বেড়ে যাচ্ছে। শারমিন শেখ সব সময় ইরার মুখের সামনে কোনো না কোনো খাবার ধরেই রাখে। প্রথম প্রথম এই যত্নগুলো ইরার খুব ভালো লাগলেও এখন যত দিন যাচ্ছে ততই ইরার কাছে এগুলো অত্যাচার মনে হচ্ছে। আর এভাবে খাওয়ার ফলে গর্ভকালীন সময়ে ইরার শরীরে বিশাল পরিবর্তন দেখা দেয়। ইরার ওজন 55 কেজি থেকে সোজা 76 কেজিতে চলে যায়। ইরা সবসময় মন খারাপ করে সে অনেক মোটা হয়ে গেছে বলে। অন্যদিকে অগ্নির কাছে গোলুমলু ইরাকেই বেশি ভালো লাগছে। গর্ভকালীন এই কয়েক মাসে ইরা একদম অগ্নির হাড় মাংস সব জ্বালিয়ে খেয়েছে। মাঝে মাঝে ইরা মাঝরাতে উঠে অগ্নির কাছে ফুচকা, চটপটি এবং আইসক্রিম জাতীয় খাবার খেতে চায়। অগ্নি যদি বলে যে এত রাতে আমি এগুলো কোথায় পাবো, তাহলে ইরা অগ্নিকে ব্যঙ্গ করে বলে, রাত 3টের সময় যদি সামান্য ফুচকা, চটপটি এবং আইসক্রিমই জোগাড় না করতে পারেন, তাহলে আপনি কি এমপি? ইরার মুখে এমন কথা শুনিয়ে অগ্নি একদিন ইরাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাঝরাতে ইরার কাছে অনেকগুলো ফুচকা, চটপটি এবং আইসক্রিম নিয়ে আসে। কিন্তু ইরা সেগুলো খেতে খেতে অগ্নিকে বলে, এই মাঝরাতে এগুলো এনেছেন কেন? মাঝরাতে কেউ এসব খায়? নেহাত আমি ভালো মেয়ে, তাই আপনার সম্মান রক্ষার্থে এগুলো সব খেয়ে নিলাম। ইরার এমন কর্মকাণ্ডে এবং কথাবার্তায় অগ্নি এখন অভ্যস্ত হয়ে গেছে। প্রতি 30 মিনিট পর পর ইরার মুড সুইং হয়, আর বেচারা অগ্নিকে সেটার জন্য তৈরিও থাকতে হয়। এভাবেই খুনসুটিতে কেটে গেল কয়েকটা মাস। ইরা এখন 9 মাসের গর্ভবতী। একে নিজের শরীরের এত ওজন, তার ওপর যমজ বাচ্চা নিয়ে পাহাড় সমান পেট, এসব মিলিয়ে এখন ইরার হাঁটাচলা করতেও খুব অসুবিধা হয়। ইরার সুবিধার কথা ভেবে অগ্নি নিজেদের রুম নিচতলায় শিফট করেছে। এতে করে ইরার সিঁড়ি দিয়ে ওঠানামা করার কোনো ঝুঁকি নেই। সারাদিন পার্টি অফিসের সমস্ত কাজকর্ম শেষে অগ্নি সবে মাত্র ঘুমিয়েছিল, তখনই হঠাৎ ঘুমের মধ্যে কারোর ব্যথায় কাতরানোর আওয়াজ শুনতে পায়। চোখ খুলে পাশে তাকাতেই দেখে ইরা ব্যথায় ছটফট করছে। তৎক্ষণাৎ অগ্নি বুঝতে পারে যে ইরার লিভার পেন উঠেছে। চলবে গল্প অপ্রিয় সেই তুমি, লেখিকা প্রিয়া আফরোজ। প্রিয় দর্শক বন্ধুরা, এই গল্পটি চলমান এবং এখনও বেশ কয়েকটি পর্ব দেওয়া হবে। পরবর্তী পর্বগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।